আমরা অনেক সময় দেখে থাকি যে পাত্রপক্ষ পাত্রী পছন্দ করতে যায় বা পাত্রী দেখতে যায়, আবার পাত্রীপক্ষ অনেক সময় পাত্রকে পছন্দ করতে যায়। বিয়ের সময় সাধারণত এই ধরনের রীতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। সেখানে পাত্র বা পাত্রী কোনো কিছুই পছন্দ করতে গিয়ে যে পক্ষ পছন্দ করতে যায় তারা যেভাবে সঠিক পাত্র বা পাত্রী নির্ধারণ করে, সেই নিয়মটি তাদের দিক থেকে যথা সমর্থযোগ্য হলেও দর্শনের দিক থেকে কিন্তু সেটি মোটেই ঠিকঠাক হয় না। অর্থাৎ আমরা চকচক করলেই তাকে সোনা ভেবে বসে থাকি, পরবর্তী সময়ে দেখতে পাওয়া যায় সেটা পিতল বা রাং। আর সেই পিতল বা রাং নিয়ে আমাদের সারা জীবনে যন্ত্রণার শেষ থাকে না। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে যে গল্পটি নিয়ে আমি আলোচনা করতে বসেছি সেই গল্পটির নাম সুন্দরম, সুবোধ ঘোষের রচনা। গল্পটির বিষয়বস্তু অতি সাধারণ। গল্পটি যারা পাঠ করবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে অতি সাধারণ একটি বিষয়বস্তু রয়েছে, কিন্তু সাধারণের ভিতরে অসাধারণ বলে আমি মনে করি যেটাকে, সেটা হলো গল্পের নামকরণ। আমরা এই গল্পের বিষয়বস্তুতে কি দেখেছি সেটাকে আগে সংক্ষিপ্ত আলোচনা করি, তারপরে নামকরণটি কেন হয়েছে বা কী কারণে এটাকে সার্থক বলা চলে, বা আমাদের গল্পকার কোন দিক থেকে শৈল্পিকতাকে এখানে প্রকাশ করতে পেরেছেন সেটাকে আমি আলোচনা করব। তো সেই যেটা বলছিলাম সেটা হচ্ছে গল্পের সংক্ষিপ্ত বিষয়। আমরা এখানে দেখলাম যে কৈলাসবাবু, যিনি কিনা ডাক্তার, বিশেষ করে সরকারি ডাক্তার বা মানুষের মৃতদেহকে পরীক্ষা নিরীক্ষা করেন, পোস্টমর্টেম বা ময়নাতদন্ত যেটাকে বলা হয় তা তিনি করেন, সেই কাজে তিনি নিযুক্ত। একমাত্র পুত্র সুকুমারকে প্রায় 12 বছর বয়স থেকেই দেখা গেছে যে সে নিরামিষ ভোজন করে এবং তার জীবন আচরণের মধ্যে একটা শুদ্ধতা বজায় রাখার সে চেষ্টা করে। কৈলাস ডাক্তার কিন্তু এই ব্যাপারে খুব একটা বেশি ভয় পেত না বা চিন্তান্বিত হতো না, কারণ সে জানতো যে একটা সময় আসবে যখন এর এই ব্যাধি দূর হবে, এবং সে মনে করত যে তার খাদ্যদ্রব্যের মধ্যে ভিটামিন, প্রোটিন ইত্যাদির অভাব থাকার জন্যই এমন মানসিকতার প্রভাব। যাই হোক, এই সুকুমার ক্রমশ যখন বিয়ের যোগ্য হয়ে ওঠে তখন তার জন্য পাত্রী দেখা শুরু হয়। গ্রামীণ একান্নবর্তী পরিবারের মধ্যে পরিবারের অন্যান্য যে সমস্ত নারী সম্প্রদায় রয়েছেন, অর্থাৎ মা, পিসিমা, দিদি ইত্যাদিরা, তারা কিন্তু এই দুধের বালক বলেই মনে করে এই যুবককে, এবং তার ভালো তার মন্দ ইত্যাদির কথাটাকে তারা বড় বেশি করে প্রশ্রয় দেন। আর তাদের পছন্দ, তাদের পাত্র বা তাদের ছেলেটির যে ইচ্ছা অনিচ্ছা সেটাকে গুরুত্ব দেন অনেক বড় আকারে। সুতরাং যা হয়, নাইপে প্রশ্রয়ের দ্বারা যে শিশুরা বিগড়ে যায় বা বাড়ির মানুষজন বিগড়ে যায়, সেই তার একটা প্রত্যক্ষ প্রভাব আমরা সুকুমারের মধ্যে দেখতে পেয়েছি। তাই সুকুমার পরম্পরাগত অনেক পাত্রী দেখতে গেছে বা পছন্দ করতে গেছে, কিন্তু কোনো পাত্রীকেই দেখে তার মনঃপূত হয়নি। সে প্রথমে গেছে বারাসাতে যাদব বোসের মেয়ে বনলতাকে দেখতে। ইতিমধ্যে তাদের বাড়ির জামাই কানাইবাবু চেষ্টা করেছেন এই শ্যালকটিকে যথাযোগ্য মানসিকতায় ফিরিয়ে আনার জন্য। তার জন্য তিনি তাকে উপন্যাস পাঠ করিয়েছেন, কাব্য পাঠ করিয়েছেন, যেগুলোতে আমাদের সুকুমারের একেবারেই অনীহা ছিল। সে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ ছাড়া কিছুই পাঠ করবার যোগ্য নয় বলে মনে করত, এবং সুকুমারকে সঙ্গে নিয়ে তিনি সিনেমা দেখতেও গেছেন, যাতে করে সুকুমারের মনের পরিবর্তন হয় এবং সুকুমার বিবাহাদি সংসার প্রতিপন্ন করবার মতো মানসিকতায় ফিরে আসে। কিন্তু প্রথম কন্যা দেখার পরে সুকুমারের বিশেষ মনে লাগেনি। বনলতার বাবা যাদব বোস উকিলের মুহুরি, বনলতাকেও দেখতে শুনতে যথেষ্ট ভালোই। মেজদি অর্থাৎ সুকুমারের মেজ দিদি এই
দেখাশোনার পর্বটিকে সংযুক্ত করেছিল বলে মেয়েটিকে যথাযোগ্যভাবে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গকে নাড়াচাড়া করিয়ে ভাইয়ের সামনে উন্মুক্ত করার চেষ্টা করেছে, যাতে ভাই সর্ব অঙ্গ দর্শন করে মেয়েটিকে যথাযোগ্য নির্বাচন করতে পারে। পরবর্তী সময়ে যাতে তাদের সাংসারিক জীবনে কোনো রকম অসুবিধা না হয় তার চেষ্টা করেছে বড়রা। কিন্তু তাতেও আমাদের সুকুমারের মন গলেনি। ফলে আবার দ্বিতীয় দেখাশোনা করা বা দ্বিতীয় পাত্রীর অন্বেষণ চলেছে। তাদের কাছে আরও সুন্দরী কন্যা চাই। এমন সময় তাদের বাড়ির দরজায় এসে হাজির হয়েছে একদল ভিখারি। তাদের কলরবে বাড়ির প্রত্যেকেই প্রায় সচেতন হয়েছে এবং দরজার কাছে এসে পৌঁছেছে। তারা দেখেছে যে হাতে কুষ্ঠব্যাধি সম্পন্ন একজন পুরুষ মানুষ, তার সঙ্গে একজন নারী, যে কিনা একটি শিশুকে কোলের মধ্যে নিয়ে সঙ্গোপনে রেখেছে, আর তাদের সাথে রয়েছে একটি বেশ পূর্ণবয়স্ক যুবতী। এই পুরুষটির নাম হাবু। সে তাদের সমাজ থেকে বিতাড়িত হয়েছে এই কুষ্ঠ রোগের কারণবশত। ইরানি বেদে হামিদাকে সে বিবাহ করেছে, আর হামিদার গর্ভেই জন্ম নিয়েছে এই সন্তানগুলি। এই যে বড় মেয়েটি হৃষ্টপুষ্ট আকার নিয়ে, অথচ সর্বাঙ্গে ঢাকা চাপা দেওয়ার মতো পোশাকের সম্ভার তাদের কাছে নেই, তার নাম তুলসী। কিন্তু এই মেয়েটির দৈহিক গঠনের মধ্যে যাই থাকুক না কেন, তার মাথা থেকে শুরু করে নাক, চোখ, মুখ ইত্যাদির মধ্যে একটা বিকৃত ভাব ছিল। তার বছর 14 বয়স, পরনের পোশাক কিন্তু করুণ। এই হাবুরা ডাক্তারের সহযোগিতা চায়। তারা যে স্থানে এতদিন বসবাস করছিল সেই স্থানটি মিউনিসিপ্যালিটির দখলে চলে গেছে বলে তারা এখন ভাগাড়ের পিছনে বসবাস করতে চায়। তাই ডাক্তারবাবু যদি একটুখানি লেখালেখি করে দেন তাহলে তাদের সেই সুযোগ হতে পারে। সেজন্যই ডাক্তারবাবুর বাড়ির সামনে এসে তারা হইচই কলরব শুরু করেছে। এরপরে সুকুমারকে পাত্রী দেখানো হয়েছে নন্দ দত্তের বোন দেবপ্রিয়াকে। সেও কিন্তু কোনো মতেই সুকুমারের নজর কাটতে পারেনি। এইভাবে অনাদি সরকারের মেয়ে অনুপমা, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এসেছে সে, কিন্তু কেউই পছন্দের তালিকায় আসতে পারল না। এদিকে ওই তুলসী বলে মেয়েটি প্রায়শই কৈলাস ডাক্তারের বাড়ির আশেপাশে, এমনকি পিছনের দরজা দিয়ে ভিতরে পর্যন্ত প্রবেশ করে। এখানে ওখানে বসে থাকতে দু একবার কৈলাস ডাক্তার তাকে দেখেছে এবং বাড়ির সকলকে সতর্ক করেছে চতুর্দিকে দরজা এঁটে রাখতে, কারণ এদের পক্ষে চুরি করা কিছু এমন অসম্ভব নয়। কৈলাস ডাক্তারকে সাহায্য করে যদু। সে জানিয়েছে আজকে 3খানা লাশ এসেছে, সেগুলোকেই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই লাশগুলিকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কৈলাস ডাক্তার অবাক হয়েছে একটি মৃতদেহ দেখে। সেইটি ছিল তুলসীর মৃতদেহ। যদু জানিয়েছে যে তুলসী নাকি আত্মহত্যা করেছে। মানুষের মৃতদেহকে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে যেভাবে প্রথমে মাথাতে অস্ত্রোপচার করতে হয়, গলাকে চিরে দুফালি করতে হয়, ইত্যাদি ইত্যাদি করণীয় কর্ম ক্রমশ করতে করতে কৈলাস ডাক্তার অবাক হয়েছে এই না খেতে পাওয়া হতভাগিনী নারীর দেহের সৌন্দর্যের প্রতিভা দেখে। অবশেষে গল্পের ক্লাইম্যাক্স উঠে এলো তখনই, যখন দেখা গেল যে এই কন্যাটির গর্ভে একটি সন্তান বর্তমান। কৈলাসবাবুর কাছে এটা একেবারে অকল্পনীয় এবং অনভিপ্রেত। তিনি দেখলেন এর খাদ্যগ্রন্থিতে রয়েছে পাউরুটি, সন্দেশ এবং বেলেডোনা। ইতিপূর্বে একটি কথা বলা হয়নি, সেটি হলো যেদিনে কৈলাসবাবু শেষে দেখেছিলেন যে তাদের বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে যাচ্ছে তুলসী, সেই দিনকেই তিনি কিন্তু তার ঘরে কিছু জিনিস লণ্ডভণ্ড হয়েছিল দেখেছিলেন, এবং বেলেডোনা ওষুধটি তিনি সদ্য কিনে এনে টেবিলের উপর রেখেছিলেন, সেটি কিন্তু তিনি খুঁজে পাননি। আজকে কৈলাসবাবুর কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, কি ঘটনা কোথা থেকে হয়েছে এবং কিভাবে এটি হলো। তাই লাশ কাটা ঘরের বাইরে নিতাই বসে অপেক্ষা করছিল।
যদু সেখানে গিয়ে বসতে নিতাই জিজ্ঞাসা করে, আর কতক্ষণ দেরি হবে রে? যদু তখন নিতাইকে জানিয়েছিল, শালা বুড়ো নাতির মুখ দেখছে। আশা করি যাদের জন্য এই পাঠ্যটি নির্বাচিত বা যাদের জন্য এই ভিডিও আমি আলোচনায় বসেছি, নিশ্চয়ই তারা প্রত্যেকে বুঝতে পেরেছে কি বলতে চেয়েছি আমি সেই ব্যাখ্যানে আর যাচ্ছি না। আমি যে ব্যাখ্যানের মধ্যে যাচ্ছি সেটা হলো এই: অনেক সভ্য ঘরের সভ্য যুবতী কন্যাকে সুকুমার ইতিমধ্যে দেখে এসেছে, কিন্তু তার মনোপুত হয়নি কোনো নারী, এবং সে সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই নিশ্চুপ থেকেছে। আর তার পিসিমা, তার বাড়ির রমণী সকল নানান অছিলায় সুকুমারের কেন পছন্দ হয়নি সেইগুলিকে উদ্ঘাটন করবার চেষ্টা করেছে। কিন্তু সুকুমারের মতো একজন যুবক একটি ভিখারিনীর কন্যার সাথে এই দুর্ব্যবহার কোন মানসিকতা থেকে সম্পন্ন করেছে, এটা আমাদের কাছে বিরাট একটা কৌতূহল। আমি প্রথমে গল্প ব্যাখ্যান করবার পূর্বেই যে বলেছিলাম, পাত্র নির্বাচন করতে যাওয়া কিংবা পাত্রী নির্বাচন করতে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় যা কিছু সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তের মধ্যে আমূল ভুল থেকে যায়, দর্শন বলছে ভুল থেকে যায়। সেই ভুলের মাসুল আমাদের হয়তো অনেক সময় সারা জীবন ধরে গুনতেও হয়। কিন্তু আমরা নির্বাচন করতে গিয়ে কোনো ক্ষেত্রেই মনুষ্যত্বটাকে বিবেচনা করি না, আমরা অর্থটাকে বিবেচনা করি, দর্শনটাকে বিবেচনা করি। অর্থাৎ দার্শনিক রূপটাকে একজন মানুষের বিবেচনা করলে আমাদের জীবনের সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক ভুল হয়। সেইটি কিন্তু সুন্দরম গল্পের মধ্যে প্রতিভাত। আর দ্বিতীয় প্রতিভাত বিষয় হচ্ছে এই: একজন ভিখারি নারী তার মৃত্যুর পরে তার দেহটিকে দ্বিখণ্ডিত করে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েও কৈলাসবাবু কিন্তু যা সম্পদ সেখান থেকে খুঁজে পেয়েছেন, তার মধ্যে যে সৌন্দর্য প্রকাশ পেয়েছে, সে সৌন্দর্য তো আর পাঁচজন সাধারণ মানুষের, সাধারণ নারীর গর্ভের মধ্যেও অস্তিত্ব স্বরূপ বলে আমরা খুঁজে পাই। সুতরাং তাদের মধ্যে তো পৃথকতা কিছু নেই। তাই বাইরের দিক থেকে আমরা যে পৃথকতা সর্বাঙ্গে অঙ্গুলি হেলনের মধ্যে দিয়ে ইঙ্গিত করে থাকি, সেই পৃথকতা কিন্তু এখানে প্রকাশিত নয়। অর্থাৎ সৌন্দর্যের যে ভিন্ন ভিন্ন রূপ, সৌন্দর্যের যে দিগদর্শন, সেইটাকে তিনি এখানে খুঁটিয়ে গল্পকার প্রকাশ করবার উদ্দেশ্যেই কিন্তু গল্পটির নাম দিয়েছেন সুন্দরম। সত্যম শিবম সুন্দরম, এই কথা আমাদের কাছে প্রচলিত। অর্থাৎ শিবই সুন্দর। এখানেও কিন্তু সত্যি তাই, কে কোন রূপে রয়েছে, কে কোন ভঙ্গিমায় রয়েছে, বা কার কোথায় জন্মের অস্তিত্ব, সেইটা বিশেষত্ব নয়। আসল বিশেষত্ব হলো সমস্ত জীবের মধ্যেই কিন্তু শিব রয়েছে, আর সৌন্দর্য কিন্তু সেখানে সচ্ছলভাবে প্রকাশিত। তা খুঁজে নিতে হয়, দেখে নিতে হয় এবং বুঝে নিতে হয়। এই ছিল গল্পের বিষয় এবং নামকরণের সত্যতা। তোমরা নিশ্চয়ই গল্পটিকে বুঝেছো এবং নামকরণটি সম্পর্কেও তোমরা উত্তরটি লেখবার যোগ্যতা দেখাতে পারবে। এই বিষয়টিকে যদি তোমরা একাধিকবার শোনো এবং ফলো করো, আমার মনে হয় এই গল্পটির থেকে কোনো প্রশ্ন লেখা তোমাদের পক্ষে খুব একটা অসুবিধার হবে না। এই বলে এই ভিডিও শেষ করলাম।